এলন মাস্ক, মানে এই মুহূর্তে সম্ভবত টেক ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি আলোচিত নাম, আবার বিতর্কিত। ঠিক। আমাদের হাতে আজকে ওনার জীবন আর কাজ নিয়ে বেশ কিছু লেখালেখি আছে, এর মধ্যে একটা বেশ ডিটেইলড জীবনীও পেলাম। তো আমাদের আজকের আলোচনাটা হবে এই সোর্সগুলো ঘেটে মাস্ক আসলে কেমন মানুষ আর তার এই বিশাল সব কাজের পেছনের ভাবনাটা কি সেটা বোঝার চেষ্টা করা। একদম। মানে শুধু ঘটনাগুলো পরপর বলা নয়, বরং এই সোর্সগুলোতে যে ইন্টারেস্টিং প্রবন্ধ বা কানেকশনগুলো আছে সেগুলো তুলে ধরা। হ্যাঁ, মাস্কের ছোটবেলা, তার ওই সারা জাগানো প্রজেক্টগুলো আর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন তিনি, এই সব কিছু মিলিয়ে তার প্রভাবটা বুঝতে চেষ্টা করব আমরা। চলুন তাহলে শুরু করি। একটা জিনিস সোর্সগুলোতে বারবার আসছে, বেশ মজার। মাস্ক নাকি ছোটবেলায় খুব চুপচাপ, মানে অন্তর্মুখী ছিলেন। তাই নাকি? হ্যাঁ, কিন্তু মাত্র 12 বছর বয়সী ব্লাস্টার নামে একটা ভিডিও গেম বানিয়ে ফেলেছিলেন, আর সেটা বিক্রিও করেছিল $500। বাহ! তার মানে টেকনোলজির দিকে ঝোঁকটা সেই ছোটবেলা থেকেই। মনে হচ্ছে তাই। অবশ্যই। ওই জীবনীটাতে তো ওনার দক্ষিণ আফ্রিকার ছেলেবেলার কথা আছে। বাবা ইঞ্জিনিয়ার, মা মডেল আর ডায়েটিশিয়ান। হ্যাঁ, ওটা দেখেছি। কিন্তু বেশি ফোকাস করা হয়েছে ওনার কানাডা যাওয়া, তারপর আমেরিকা আসা, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স আর ফিজিক্সে ডিগ্রি করা, এগুলোর ওপর। আচ্ছা। আর একটা ব্যাপার, সোর্সগুলো খুব জোর দিয়ে বলছে, ইন্টারনেট যখন সবে আসছে, মানে ওই সুযোগটা ধরতে তিনি স্ট্যানফোর্ডের পিএইচডি 2 দিন পরেই ছেড়ে দেন। মাত্র 2 দিন পরে? এটা তো বিশাল ঝুঁকি। হ্যাঁ, আর এটাই হয়তো তার রিস্ক নেওয়ার মানসিকতার প্রথম বড় উদাহরণ। আর সেই ঝুঁকি থেকেই তো প্রথম কোম্পানির জিপ2, তাই না? ঠিক, জিপ2। সোর্সগুলো বলছে ওটা ছিল মূলত অনলাইন সিটি গাইডের মতো একটা সফটওয়্যার কোম্পানি। হ্যাঁ, তাই। আর 1999 সালে কম্প্যাক ওটা কিনেও নেয়, প্রায় $307 মিলিয়ন। মাস্ক নিজে পেয়েছিলেন 22 মিলিয়ন। 22 মিলিয়ন? ওটাই কি প্রথম বড় ব্রেক ছিল? আর্থিকভাবে তো বটেই, কিন্তু সোর্সগুলো এটাও বলছে যে জিপ2 থেকে উনি উদ্যোক্তা হিসাবে অনেক কিছু শিখেছিলেন। হুম। এরপরে তো x.com শুরু করলেন, মানে যেটা পরে পেপ্যালের সাথে। পেপ্যাল, হ্যাঁ হ্যাঁ, ওটার সাথে তো মার্জ হয় পরে। ঠিক তাই। আর 2002 সালে ইবে যখন পেপ্যাল কিনল প্রায় $1.5 বিলিয়ন। 1.5 বিলিয়ন? হ্যাঁ, তখন মাস্ক পেলেন প্রায় $180 মিলিয়ন। এই দুটো সাফল্য তাকে শুধু প্রচুর টাকা দেয়নি, টেক ওয়ার্ল্ডে পরিচিতিও এনে দিয়েছিল। কিন্তু এখানেই শেষ না, আসলে এখান থেকেই শুরু। ঠিক, কারণ এরপরে তিনি এমন কিছুতে হাত দিলেন যা একেবারেই অন্যরকম, স্পেসএক্স। হ্যাঁ, স্পেসএক্স, 2002 সাল। এর লক্ষ্যটা কিন্তু সোর্স অনুযায়ী শুধু রকেট বানানো নয়, বরং মানবজাতিকে মাল্টিপ্ল্যানেটারি করা, মানে অন্য গ্রহে বসবাসের ব্যবস্থা করা। অনেকটা লাইফ ইন্স্যুরেন্স পলিসির মতো আর কি, পৃথিবীর জন্য। তাই তো। জীবনীতে পড়লাম শুরুর দিকে নাকি কয়েকটা রকেট উৎক্ষেপণ একদম ফেল করেছিল। হ্যাঁ, কয়েকবার। কোম্পানি তো প্রায় দেউলিয়া হওয়ার জোগাড় হয়েছিল তখন। ভাবা যায়। কিন্তু ওই কঠিন সময়টা পার করে তারা ফ্যালকন 1, ফ্যালকন 9, তারপর ড্রাগন মহাকাশযান এগুলো তৈরি করল। হুম। সোর্সগুলো বিশেষভাবে বলছে 2000 সালের কথা, যখন স্পেসএক্স প্রথম প্রাইভেট কোম্পানি হিসেবে নভোচারীদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠালো। সেটা তো একটা বিশাল ঘটনা ছিল। নাসার সাথে পার্টনারশিপটাও তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? অবশ্যই। এটা শুধু টেকনোলজির দিক থেকেই বড় নয়, মহাকাশ গবেষণার পুরো ভাবনাটাকেই বদলে দিয়েছে। আচ্ছা, মহাকাশের পাশাপাশি পৃথিবীতেও তো তার নজর। 2004 সালের টেসলা মোটরসে যোগ দেওয়া। হ্যাঁ, টেসলা। যদিও তিনি কিন্তু প্রতিষ্ঠাতা নন, এটা সোর্সগুলো পরিষ্কার করে বলছে। ওহ, আচ্ছা। কিন্তু তার বিনিয়োগ আর নেতৃত্বেই তো টেসলা আজকের জায়গায়। একদম। লক্ষ্য ছিল ইলেকট্রিক গাড়িকে শুধু সম্ভব নয়, বরং দারুণ আকর্ষণীয় করে তোলা। এবং সেটা তারা পেরেছেও। মডেল এস, মডেল 3, এক্স, ওয়াই, এগুলো তো এখন সারা বিশ্বে চলছে। ঠিক। টেসলা এখন বিশ্বের সবচেয়ে ভ্যালুয়েবল গাড়ি কোম্পানিগুলোর মধ্যে একটা। এটিকে তো অনেকেই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লড়াইয়ে একটা গেম চেঞ্জার বলছে। হ্যাঁ, সোর্সগুলো সেভাবেই বর্ণনা করছে, যদিও কিছু আর্টিকেলে এর প্রোডাকশন প্রসেস বা ব্যাটারি নিয়ে কিছু প্রশ্নও তোলা হয়েছে। সে তো থাকবেই, কিন্তু তার কাজের পরিধি তো এখানেই থামেনি। মানে সোলার সিটি দিয়ে সোলার পাওয়ারকে আরও ছড়িয়ে দেওয়া। যেটা পরে টেসলার সাথেই মার্জ হয়ে যায়। হ্যাঁ, তারপর ধরুন নিউরোলিঙ্ক, মানুষের ব্রেনকে কম্পিউটারের সাথে কানেক্ট করার মতো একটা ব্যাপার। সায়েন্স ফিকশন মনে হয়, তাই না? কিন্তু এর পোটেনশিয়াল এনর্ম, ধরুন প্যারালাইজড রোগীদের চিকিৎসার ক্ষেত্রে। ভাবা যায়। আবার দ্য বোরিং কোম্পানি, শহরের ট্রাফিক জ্যাম কমাতে মাটির নিচে টানেল খোঁড়া,
প্রতিটাই যেন বিশাল একটা চ্যালেঞ্জ। আর এর সাথে যোগ করুন স্টারলিংক, মানে স্পেসএক্সের ওই স্যাটেলাইট ইন্টারনেট প্রজেক্ট। ও হ্যাঁ, স্টারলিংক, পৃথিবীর যে কোনো জায়গায় হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়া। অ্যাস্ট্রোনমারদের চিন্তা। আচ্ছা, সেটাও একটা দিক। আর সবশেষে মানে সাম্প্রতিককালে সবচেয়ে বড় খবর, টুইটার কিনে নেওয়া $44 বিলিয়ন। হ্যাঁ, এবং নাম বদলে x.com রাখা। তার লক্ষ্য নাকি এটাকে একটা সবকিছুর অ্যাপ বানানো, যেখানে চ্যাট, পেমেন্ট, ভিডিও সব থাকবে। এটাও তার ওই বিশাল চিন্তাভাবনারই আরেকটা উদাহরণ। ব্যক্তিগত জীবন নিয়েও কিছু ইন্টারেস্টিং ব্যাপার সোর্সগুলোতে আছে। যেমন তার ওয়ার্ক এথিক, সপ্তাহে নাকি 100 ঘন্টার বেশি কাজ করেন। 100 ঘন্টার বেশি? অবিশ্বাস্য। তার একটা বিখ্যাত উক্তি আছে না, আমি মঙ্গলে মরতে চাই, তবে ল্যান্ডিংয়ের সময় আছড়ে পড়ে নয়। হ্যাঁ, ওটা পড়েছি। এটা তার চরিত্রটা, মানে তার ওই ডেয়ারিং অ্যাটিটিউড আর ফিউচারিস্টিক ভিশনটা খুব ভালোভাবে তুলে ধরে। 2021 সালে টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার হয়েছিলেন, আর সম্পত্তির পরিমাণ তো প্রায় $200 বিলিয়ন আশেপাশে। হ্যাঁ, এগুলো তার প্রভাবের কিছু ইন্ডিকেটর মাত্র। এই সোর্সগুলো পড়ে একটা জিনিস খুব পরিষ্কার, মার্কসকে ইগনোর করা অসম্ভব। ঠিক। তার কাজগুলো একদিকে যেমন ইন্সপায়ারিং, তেমন অন্যদিকে তার কাজের ধরন বা কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্কও তৈরি হয়। তাহলে সব মিলিয়ে এই সোর্সগুলো থেকে আমরা দেখলাম এলন মাস্ক শুধু একজন ব্যবসায়ী নন, তিনি একরকম সিরিয়াল ইনোভেটর। একই সাথে স্পেস, ট্রান্সপোর্ট, এনার্জি, কমিউনিকেশন, এমনকি মানুষের ব্রেন নিয়েও কাজ করছেন। এবং তার প্রত্যেকটা পদক্ষেপই যেন গতানুগতিক সিস্টেমকে একটা ঝাঁকুনি দেওয়ার চেষ্টা। হ্যাঁ। তিনি শেষ পর্যন্ত সফল হবেন কি হবেন না সেটা অন্য প্রশ্ন, কিন্তু টেকনোলজি আর ব্যবসার গতিপথ পরিবর্তনে তার ভূমিকাটা যে বিশাল, এটাই সোর্সগুলোর মূল কথা মনে হচ্ছে। সবশেষে একটা প্রশ্ন মনে আসছে, যেটা এই সোর্সগুলো পড়ার পর আরও জোরালো হয়। বলুন। এতগুলো ভিন্ন ভিন্ন প্রায় অসম্ভব মনে হওয়া প্রজেক্টে মাস্কের এই যে অবিরাম ছুটে চলা, এর পেছনে আসল কারণটা কি? শুধুই কি নতুন টেকনোলজি বা ব্যবসার নেশা, নাকি এর পেছনে মানবজাতির ভবিষ্যৎ নিয়ে আরও গভীর কোনো ভাবনা কাজ করছে?